मैं তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। অনেক অনেক শুভেচ্ছা, রূপান্তরের শুভেচ্ছা আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আজকের অনুষ্ঠানে আমি যে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি, দুজনের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। আমার ডান পাশে রয়েছে সোনিয়া বশির কবির এবং তার পাশে রয়েছে রুবাব আদৌলা। এরা দুজনেই কর্পোরেট ব্যক্তিত্ব এবং আমি এটাই চেষ্টা করি যে দর্শকদেরকে একটা মেসেজ পৌঁছানোর জন্য যে মেয়েরা কত কিছু করছে, আমরা কিন্তু তাদের সাথে কথোপকথনই জেনে যাব যে তারা কিন্তু আর সেই রান্নাঘরের গণ্ডিতে আটকে নেই। কি বলো সোনিয়া? অবশ্যই রান্নাঘরেও আছি, অন্য কিছুও করছি। হ্যাঁ, পাশাপাশি অনেক এবং অনেক মানে বড় বড় জায়গাতেও কিন্তু মেয়েরা কাজ করছে, তাই না রুবাবা? কিন্তু শি ইজ আ ভেরি গুড কুক। না খেলে বোঝা যাবে না, সব দিক থেকে তো বন্ধু, তাই তুমি খাও। যদি গান করে তাহলে আমি রান্না করে খাওয়াবো। আচ্ছা, তা দুজনে কিন্তু দুটো বিশেষ গুণ পাওয়া গেল। আমি জানতে চাইবো এটাই, প্রথম দেখা প্রথম পরিচয় কিভাবে হলো? রুবাব আদৌলার নামটা তো সবাই জানে, তোমার নামটা সবাই জানে। আমি যখন প্রথম দেশে এসেছি আমি মানে ওকে সব পেপারে দেখতাম, টিভিতে দেখতাম, সো আমি আই লুকড আপ টু হার, কারণ একটা মহিলা যে এত ভালো করছে টেলিকম সেক্টরে, মানে ওর ছাড়া তো আর কোনো নাম শুনিই নাই। তো আমার কিন্তু বলতে হবে যে আমার মনে নাই প্রথম দেখা কখন হলো। তোমার মনে আছে? মনে আছে, আমাদের গ্রামীণ ফোনে থাকতে একটা কর্পোরেট নাইট করা হয়েছিল। তো তখন শি ওয়াজ ইনভাইটেড। তো আমি ওই গেস্টদেরকে সব হ্যালো বলার সময় দেন আই কেম আপ টু ইউ, আই স ইউ স্টেজ থেকে যে আপনি ওখানে বসা। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। একটা রেড রঙের একটা স্যুট পরা ছিলেন, শি ওয়াজ লুকিং radiant. তারপর গিয়ে I said hello to her. So that was my first introduction to her. তারপর অনেকগুলো দাওয়াতে দেখা হয়েছে। এন্ড পরবর্তীতে উনি এত ফ্রেন্ডলি একজন, সবার সাথে আসলে খুব তাড়াতাড়ি করে মিশে যেতে পারে। হ্যাঁ, আর সারাক্ষণ তো উনি হাসাতে থাকে। So that's how you get close to her. হ্যাঁ, ওর ভেতরটা খুব স্বচ্ছ, খুবই স্বচ্ছ, খুবই স্বচ্ছ। তো তোমরা দুজনেই তো কর্পোরেট ব্যক্তিত্ব, এখন বাংলাদেশের ব্যক্তিত্বই বলতে হবে আমার, হ্যাঁ, এবং স্যালুট করতে হবে। তো এই কর্পোরেট জীবনে যে প্রবেশ করেছো, হ্যাঁ, এটা কিভাবে করলে? অন্যান্য প্রফেশনে যেতে পারতে তো, তুমি যেমন গান করো, খুব সুন্দর গান করতে পারতে। আমি তো আসলে যখন থেকেই পড়াশোনা স্টার্ট করেছি তখন থেকেই ছিল যে আই হ্যাভ টু ওয়ার্ক। ওয়ার্ক বলতে যেটা টিপিক্যাল হয় যে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা সামথিং হব। তো পরবর্তীতে যখন মার্কেটিংয়ে MBA করার পরে আমার ইচ্ছাই ছিল যে মার্কেটিং লাইনে আমি কাজ করব। অ্যান্ড তখন ফর্চুনেটলি তখন ওই গ্রামীণ ফোন আসলো, ওরা লাইসেন্স পেলো টেলিকম নিয়ে তখন অতটা আমরা জানতাম না। তো তারপরেও বুঝলাম যে দিস ইজ সামথিং, মানে নেক্সট জেনারেশনের জন্য এটা একটা বিগ থিং হয়ে দাঁড়াবে। তো এভাবে আর কি টেলিকমে স্টার্ট করলাম আমার ক্যারিয়ার। প্রথমে ছিলে গ্রামীণে? প্রথমে গ্রামীণ ফোনে 98-এ। বাংলাদেশে এসে প্রথমে আমি ডেলে ছিলাম না, আমি একটা লোকাল কোম্পানিতে ছিলাম। তারপর ডেলে, তারপরে মাইক্রোসফট, তারপর ডেল, তারপর আবার মাইক্রোসফট। আচ্ছা আচ্ছা, তারপরে তো ওই গ্রামীণে আস্তে আস্তে করে মার্কেটিং অফিসার হিসাবে জয়েন করলাম। সেখান থেকে প্রায় 12 ইয়ার্স ছিলাম গ্রামীণে, চিফ মানে মার্কেটিং হেড ছিলাম, চিফ কমিউনিকেশন অফিসার হয়ে। তারপরে আই লেফট গ্রামীণ অ্যান্ড জয়েন এয়ারটেল। এখন এয়ারটেলে প্রায় 5 বছর হয়েছে আর কি আছি। কিন্তু খুব ফ্রেন্ডলি, ও আমার সম্বন্ধে বলছে, বাট এক্সট্রিমলি ফ্রেন্ডলি, খুবই ভালো। আমার ছোট বোন নাই কোনো, বাট ওকে আমি ওভাবেই স্নেহ করি, মানে ওর সাথে ওর জন্য আমার একটা আলাদা ফিলিংস। কথা অনেক বলে, আই নো, সবাই বলে যে আমরা আসলে অবাক হয়ে যাই যে মেয়েরা অনেক সময় ভাবে না যে এনভিএস হবে আর সামথিং, and she's also in the corporate line, but I look up to her and she always আমার না, I look up to her too. যত ভাবে পারে she will take care of me. I'm very proud of her. তোমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছো যা আমাদের গর্ব করার মতো। হ্যাঁ, আমি অবশ্যই প্রাউড করি জীবনের প্ল্যানস গুলো আর কি। এমন হয় না যে আমরা শেয়ার করি ফ্রেন্ডসরা, আমিও কিন্তু করি, যে ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, একটা প্ল্যান করি, এই জায়গায় যাব বা এটা করব, তোমরা এটা করো কিনা, কিভাবে করো? আমার যেটা হয় কি যে একটা জিনিস সত্যি যে সবাইকে কিন্তু ট্রাস্ট করা যায় না, না? সো লাইফের অনেক সিচুয়েশনস আসে যে সময় ইউ নিড একটা সাউন্ডিং বোর্ড লাগে,
বা কারো থেকে ইউনো যে আমার ওয়েল উইশার, আমাকে গুড অ্যাডভাইস দিবে। তো আমার পার্সোনাল লাইফ বলেন, আমার প্রফেশনাল লাইফ বলেন, আই অলওয়েজ সর্ট অফ আস্ক হার যে সোনিয়া আপা আপনার কি মনে হয় এরকম, বিকজ আই নো আই ক্যান ট্রাস্ট হার। না, এই জিনিসটা কিন্তু একটা বিরাট জিনিস, যার জন্য ওই ফ্রেন্ডশিপটা গড়ে উঠেছে ওই ট্রাস্টের মাধ্যমে। তোমারও স্পোর্টস ইন্টারেস্ট, সোনিয়ারও স্পোর্টস ইন্টারেস্ট, তো এই যে দুজন মিলে এখনো কি মানে কিছু করো কিনা স্পোর্টস? যেমনি রুবাবা ব্যাডমিন্টনে তো অনেক চ্যাম্পিয়ন ছিল, ব্যাডমিন্টন ফেডারেশনেও তুমি আছো, তারপর আমাকে বলেছিল আমাদের একসাথে খেলার কথা ছিল কিন্তু কিছু একটা কারণে পারিনি। আর প্লাস মানে শি লাভস ক্রিকেট, আমিও ক্রিকেট খুব পছন্দ করি, আমি খেলেছি। সো আমরা চান্স পেলেই কিন্তু অনেক জায়গায় আমরা দেশে গিয়ে, ইন্ডিয়াতে কয়েকবার গিয়েছি আমরা, যে নাইট রাইড, কলকাতা নাইট রাইডার্স যখন সাকিব খেলতো ওদের জন্য আমরা দেখতে গিয়েছি। তো স্পোর্টসে দুজনেই আমাদের যদি কোনো কেউ বলে যে কোনো অন্য জায়গায় ভেকেশন করতে যাবে, ওখানে খুব ভালো কোনো খেলাধুলার ও কম্পিটিশন হচ্ছে, আই থিংক আমরা যাব। এখন আমরা যেটা চেষ্টা করি, যেহেতু কাজের চাপ আছে, গলফ খেলার। হ্যাঁ, দ্যাটস ট্রু। আমরা দুজন এখন ভালোই ব্যস্ত থাকি দুজন, তো মানে একজন আরেকজনকে আমরা বলি যে তুমি আজকে যাবে, ও বলেছে হ্যাঁ, আমি বলছি আমি তোমাকে পিক করব, কারণ আমি জানি আমরা দুজন আর হঠাৎ করে ব্যস্ততা হয়ে বলবো আজকে আমার শরীর ভালো লাগছে না, একজন একজনকে পুশ করতে হয় না যে আমি আপনাকে পিক করব, নইলে আর যাওয়া হবে না। বলছে যে সোনিয়া আপা আমি কিন্তু আসছি, আপনি রেডি থাকবেন। তার মধ্যে বলে আপনি রেডি। আমি কখন ডিপ্রেশনে ভুগি না, তোমাদেরটা জানতে চাই। ডিপ্রেশন মনে হয় আমাকেই ভয় পায়, আমি ডিপ্রেশন মানে তুমি যাও ডিপ্রেশন, তুমি যাও আমাকে ভয় পেয়ে চলে যাবে। আর রূপাবা তোমার ডিপ্রেশন হয়েছে তখন আমার ওই, আমি যাদেরকে আমার ভালো লাগে, যাদের সান্নিধ্যে থাকলে ইউ ফিল পজিটিভ, না ওই এনার্জিটা যাতে পজিটিভ ভাইব যাতে পাই, এটা খুব ইম্পর্টেন্ট। যার জন্য আমি তখন এই সোনিয়া আপা আছে, অন্যান্য 2-3 ফ্রেন্ডস আছে যাদের সাথে ক্লোজলি আমরা হয়তো দেখা করে একসাথে গিয়ে কিছু খেলাম, কফি করলাম, এমনি বসে গল্প করলাম, এই যে খেলতে যাই, নিজের জন্য একটু সময় বের করা, স্ট্রেস রিলিভ করে, নিজের জন্য একটু সময় বের করা খুব প্রয়োজন। আমাদের সমাজে মহিলাদেরকে আমি এটা বলবো যে নিজেকে ভালোবাসা এটা কিন্তু খারাপ না। আমরা আমাদের সমাজে আমাদের মা নানির কাছে আমরা সবাই স্যাক্রিফাইসটা শিখেছি, অবশ্যই, যে নিজেকে বাদ দিয়ে আমি আমার স্বামী, আমার শ্বশুর বাড়ি, আমার বাবা মা, আমার ভাই, আমার সন্তান, নিজের জন্য যে একটু কিছু করে যে ভালো রাখা যায় সবাইকে আমার আশেপাশে, এই মেসেজটা নারীদের একটু দেওয়া উচিত যে প্লিজ নিজের জন্য কিছু করবে। ও যেমনি বললো না যে একটু বের হলো, একটু বন্ধুর সাথে গেল, এটা করা খুব দরকার, খুবই দরকার। তাহলে নিজে একটা রুমে বন্ধ হয়ে নিজের মধ্যে আটকিয়ে রাখাটা এটা হেল্প করে না, কষ্টটা বাড়ে। কষ্টগুলো তো শেয়ার করা যায় বন্ধু বান্ধব থাকলে, হ্যাপি তাহলে কিন্তু আপনি আরেকজনকেও খুশি করতে পারবেন। বাঙালি মেয়েদের কিন্তু একেবারে জন্ম থেকে এটা যে তাদের একটা দক্ষতা, কাজ করার দক্ষতা, মেধা, এগুলো কিন্তু একেবারে জন্মগত ক্ষমতা, আমি এটা মানি বাঙালি নারীদের ক্ষেত্রে। এবং তারা, তাদের দুটো বিশেষ গুণ আছে, তারা মাল্টিটাস্কার এবং তারা গুড লিসনার। এই যে তুমি একজন কর্পোরেট, হ্যাঁ তুমি একজন কর্পোরেট, যে তার পিছনে একজন পুরুষের অবদান রয়েছে, হ্যাঁ এটা বিশ্বাস করো কিনা? তার আগে আমি একটু বলতে চাই যে গুড লিসেনার যে বললেন, কিছু কিছু মানুষ আছে এত কথা বলে আমি শুনতে পারি না, এবং বলতেই থাকে আমি গুড লিসেনার হইতে পারি না, তখন আমার মনে হয় যে আমি একটা হেলিকপ্টার, আমার এখন উড়ে চলে যেতে হবে এখান থেকে। তো লিসেনিং ভালো, কিন্তু ওই যে বেশি কথা বললে আবার অত ভালো লাগে না শুনতে। আচ্ছা, কিন্তু আচ্ছা আই লেট ইউ আনসার বাবা। উনি বলছেন যে পুরুষের অবদান, হ্যাঁ বলে না যে প্রত্যেকটা নারীর একটা সাফল্যের পিছনে একজন পুরুষের অবদান থাকে, এটা কি তোমরা মানো? যদি কোনো পুরুষ থেকে থাকে সেটা হলো আমার বাবা। আচ্ছা, তো সেটা ফর শিওর, কিন্তু নিজের মধ্যে যদি বিলিভটা থাকে, ওই কনফিডেন্সটা থাকে, আমার মনে হয় যে আসলে কাউকেই তখন দরকার হয় না। হ্যাঁ, একটা সাপোর্টের দরকার আছে, বাট নিজের যদি মনোবলটা না থাকে তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়াটা খুব কষ্টকর। কিন্তু আমি মনে করি কি যে এই কথাটা যে শুধু হাজবেন্ড বা আমার হাজবেন্ডই সাপোর্ট করলো বা আর কেউ করলো, পুরো ফ্যামিলির কিন্তু সাপোর্টটা দরকার। শাশুড়ি বলো, বাচ্চা বলো, নিজের সন্তান বলো, সবাই যখন সাপোর্টটা করে, সিনক্রোনাইজ সিস্টেম যেটাকে আমরা বলি, কারণ শুধু একজনের সাপোর্টে কিন্তু হয় না। কারণ আমার বাবা যদি করেছে, তারপর আমার সন্তান যদি না করে, আমি খাপ খাওয়াতে পারবো না। তো এই ইকোসিস্টেমটাকে ফুল সাপোর্ট হতে হবে, এটা ফ্যামিলি থেকেই হয়। যে ছেলে দেখবে যে তার বাবা তার মাকে সম্মান দিয়েছে, যখন শুনি সে তার বউকে অবশ্যই দিবে। তো এটা ইট ক্যারিজ অন ফ্রম জেনারেশন। এই জন্য আমাদের মা হিসাবে উচিত আমাদের সন্তানদের, স্পেশালি ছেলেদের যাদের আছে, শেখানো যে নারীকে সম্মান করা, নারী যে চাকরি করছে ও যে ভালো পারে বিশ্বাস করা যে ও পারবে। কারণ অনেক সময় আমি দেখি ছেলেরা মনে করে ও তো কিছু পারবে না, এটা কোথায় থেকে এসেছে? আমি বলছি আপনি যদি একটা মানুষকে না চিনে না জেনে এই ধারণাটা কেমনে করেন? নিশ্চয়ই ওর আপব্রিঙ্গিং এ আছে এরকম চিন্তা,
তোমার পাশে তোমার যে বন্ধু বসে আছে, হ্যাঁ, ও তো গান করে এবং সুন্দর গান করে, ওর গান আমি শুনেছি। তো তুমি অ্যাজ এ ফ্রেন্ড তাকে কিভাবে ভ্যালু করো অ্যাজ এ গায়িকা? ওকে না আমি যত চিনি ওর এত গুণ যে আমি ওর প্রেমেই পড়ে যাচ্ছি। আমি ওকে অনেক ভালোবাসি আমার বোন হিসাবে, বন্ধু হিসাবে। ওর গানও শুনেছি, তোমার রিংটোনটা মনে হয় তোমার গান। আপনি যদি ওকে ফোন করেন ওর মানে তখন মনে আছে একদিন আমি ভাবছি ওর যদি ফোন নাই ধরে আমি গানটা শুনবো। হ্যাঁ, আমার খুব ভালো, ওর গলাটা খুবই মিষ্টি। তোমাদের দুজনের মধ্যে মজার ঘটনা? মজার কথা হচ্ছে ওর সাথে যদি আমি ট্রাভেল করি বা ইভেন বাংলাদেশে বের হই, আমার মনে হয় মানুষ তো আমাকে দেখেই না, ও এত সুন্দর যে ওর সামনে থাকলে আমি যে আছি রুবা ভাই যে আমি কাছে বলে না, ওর সাথে কোথাও যাওয়া খুবই ভালো, অনেক অ্যাটেনশন পাওয়া যায়। আমার না, ওর জন্য। কে কাকে বলে, তাই না? বলে মানে উনি সব অনেক গুণ। এই যে দুজন একসাথে হয়েছে আসলে ভালো লাগছে। এত মডেস্ট, এটা আরো ভালো লাগে মিশে, যে মানে মাশাআল্লাহ ওর অনেক গুণ, অনেক সুন্দর, অনেক ট্যালেন্টেড, প্রফেশনালি সাকসেসফুল, কিন্তু আপনি কথা বলে কোনো দিন বুঝবেন না যে ওর এত মানে কিছু আছে। আরেকটা জিনিস আমি জানি না জানেন কিনা, ওনার যে ছেলে আর মেয়ে আছে অসম্ভব ট্যালেন্টেড কিন্তু বাচ্চারা, পড়াশোনায় যেরকম, এন্ড শি ইজ আ ভেরি গুড মাদার, ভেরি গুড ওয়াইফ। এখন তুমি তোমার ডার্লিং সানের কথা বলো। হ্যাঁ, ওর ছেলেও তোমার বাচ্চার কথা বলো। খুবই ভদ্র, খুব অনেক ভালো করছে তো, সে খেলাধুলাও ভালো, পড়াশোনায় এত সুন্দর ব্যবহার। 17 year old, তো আস্তে আস্তে আসলে অনেক বড় হয়ে গেছে, ভেরি সুন চলে যাবে। হ্যাঁ, সেটাই। বাট একটা জিনিস যেটা আমার ওর ভালো লাগে যে ও আমাকে ছোটকাল থেকেই তো কাজ করতে দেখেছে, বিকজ আমি যখন জয়েন করি কাজে গ্রামীণে তখনই আমি কনসিভ করি, সো হি হ্যাজ অলওয়েজ সিন মি ওয়ার্কিং। তো কিছুদিন আগে আমাকে হঠাৎ বলছিল যে মা, আই উইশ তুমি ওই টাইমে যদি আমার সাথে একটু বেশি টাইম দিতে, উই কুড হ্যাভ প্লেড টুগেদার এন্ড অল দ্যাট। সো এই জিনিসটা আমি একটু মিস করি এখন। মনে হয় লাস্ট 2-3 ইয়ার্স আমি ওকে অনেক বেশি টাইম দিচ্ছি, ইউনো, বাসায় থাকছি এন্ড অল দ্যাট। আগে তো সারাক্ষণ একটা দৌড়ের মধ্যে ছিলাম, তো that's what I miss doing আগে, but তারপরেও no regrets, mashallah, he's turned out to be a good son, very good boy, খুবই লক্ষ্মী ছেলে। আমারও কিন্তু একটা মেয়ে, খুব সুন্দর। আপনি 2023। আচ্ছা, হ্যাঁ, তো ওর পড়াশোনা আমি খুবই হ্যাপি, কারণ হচ্ছে কি মানে বাচ্চাদের হয় কি মায়ের সাথে যখন বন্ডিংটা হয়, মানে আমরা শেয়ার করি দুজন, অনেক কিছু শেয়ার করি, মানে ভালো লাগে যে আসলে আল্লাহর একটা গিফট। আর ছেলেরা হলে হয় করে অনেক প্রোটেক্টিভ হয়, যত বড় হচ্ছে রাস্তায় যদি আমি হাঁটতে যাই, মা দাঁড়াও আমি একটু তোমার সাইডে থাকি, না লাইক আ বডিগার্ড এন্ড অল, এটা বন্ডিং থাকে। হ্যাঁ, এটা কিন্তু সুইট। আর আমি যদি বলি যে আমার জীবনে একটা জিনিস কি যেটা যদি না থাকতো আমার জীবন মনে হতো যে একদম ইনকমপ্লিট, ওটা হচ্ছে আমি যদি মা না হতাম। মা হওয়ার পর না জীবনের পুরো ভ্যালিউ, জীবন মানে আমি যে বেঁচে থাকার যে আমার যে পারপাস বা আমার উদ্দেশ্য, উৎসাহ, এটা হচ্ছে মা হওয়া। রূপা, এখন বলো কোন গানটা আমাদেরকে শোনাবে? দুটো লাইন হলেও আমাদেরকে শোনাতে হবে। রাতেরি নীরবতায় অনুভবে তোমায় খুঁজে যাই, স্মৃতিরা ফিরে ফিরে মনেতে আগুন জ্বেলে যায়, সেই অজানায় মেঘেরি ভেলায় এই মন তোমাকে খুঁজে যায়, মানে না তুমি না এমন মানে না। চমৎকার, দারুণ দারুণ, মানে বলার অপেক্ষা রাখে না, মিষ্টি গলা। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকে রূপান্তর? যদি ভালো লেগে থাকে আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। আমাদের সঙ্গে তো যোগাযোগ করবেনই, আর আমাদের আজকের এই যে দুই বান্ধবীর একসাথে হওয়া এবং তাদের কথোপকথন যদি ভালো লেগে থাকে আমাদেরকে ইমেল করে দিন, আমরা ভাববো আমরা সার্থক। তোমাদেরকে অনেক ধন্যবাদ। অত্যন্ত ব্যস্ত থাকো, আমি জানি, আমি খুব ভালো করে জানি কর্পোরেট লাইফটা, ওই ব্যস্ততার মাঝ থেকে সময় বের করে তোমরা এসেছো, চ্যানেল আইকে সময় দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। তুমি তো আমার চেনা পলক, তবু কেন আর পড়ে না, জানি না আমার যে কি হলো, যেও না কিছু তো বলো, যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে।
মেয়ে কথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে প্রার্থনায়, এসে যাবো আজ দুজনায়। চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেবো